জন্য বহুদিন বাদে একটা আলোচনা শুনলাম ইদানিংকালে, যেখানে সার নিয়ে আলোচনা হলো না। এটা অত্যন্ত রিলিফ লাগছে। এবং না একদম না, একটু আছে মানে দুর্নীতির মধ্যে শঙ্কর কিন্তু এসআইআর এ যে একটা মানে এর মধ্যে একটা দুর্নীতি লোকানোর চেষ্টা আছে এটা তুলেছে। ইঙ্গিত আমার করেছে। ধারণা এই বিষয়গুলো আসবে। তবে তার আগে কুণালদা যেটা বললেন তার থেকে আমার খুব ভালো লেগেছে একটা কথা শুনে। কুণালদা বললেন যে স্বনির্ভর গোষ্ঠীগুলোর মাধ্যমে প্রান্তিক মহিলাদের উন্নয়নের জন্য যথাযথ ব্যবস্থা করা হয়েছে, সুতরাং তারা আমরা ধরে নিচ্ছি যে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছেন। আমার শুধু একটাই প্রশ্ন, তাহলে আর ভাতা দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন? এবার দ্বিতীয়টা হচ্ছে, বাকি এখানে শতরূপ, শঙ্কর, রুদ্র এরা রয়েছেন, রিজু রয়েছেন, এটা কিন্তু ওনাদের জন্য যেটা কুণালদা বলেছেন খুব ইম্পর্টেন্ট ব্যাপার। প্রত্যেকেই মোটামুটি কাঁচের ঘরে বসে আছেন এবং কারোরই ঢিল ছোড়া সাজে না। হ্যাঁ নিশ্চয়ই, এবার তো এখন ওপেন টু অল। আপনারা আমি একটা সুযোগ নিচ্ছি, মানে একটু আগে বলার, দুর্নীতিটা কোথায় নেই বলুন তো? ডাক্তারবাবু প্রেসক্রিপশন লিখছে, আপনি এক্সরে করালে কমিশন খাচ্ছে। কোন প্রফেশনে? নিশ্চয়ই আছে। রিজু আইনজীবী বিশিষ্ট, সব আইনজীবী ইনকাম ট্যাক্স দেয়, ক্যাশে পয়সা নেয়, জিজ্ঞেস করুন। আমি দিই বাই দেবে। আমি বলছি তো ব্যতিক্রম আছে। তো কোন মানে এখানে রাজনীতিবিদদের দিকে আঙুল তোলা, কারণ কি রাজনীতিবিদদের সামনে পড়ে যান। একজন রাজনীতিবিদ যারা বিভিন্ন দল করেন, রাত্রির একটাতেও ফোন এলে কাউকে ভর্তি করাতে ছুটতে হয়, কাউকে কোনো সমস্যায় পড়লে পাশে দাঁড়াতে হয়, গোলমাল হলে নিজেরা গিয়ে আগে দাঁড়িয়ে যেতে হয় মাঝখানে। ফলে রাজনীতিবিদদের অন্যায় আছে, কিন্তু এটা তো সবার পক্ষ থেকে বললেন, ঠিক আছে। এইটাতে তো আমরা কোন দলের কেউ এটা আপত্তি করবো না এই কথাগুলো। এবার কতগুলো কথা বলি, এটা সম্মত হয়েই বলছি। হ্যাঁ, আমার বক্তব্য বাকি বিভিন্ন পেশায় সেখানেও কিন্তু করাপশন ঢুকে আছে। শুধু রাজনীতিবিদদের শাসন করে সমাজ একদম কলুষমুক্ত হয়ে গেল, ঠিকই, এটা হবে না, ইনক্লুডিং মিডিয়া। একদম তাই। সেটা ঠিক, সেটা এবার বলতে পারি। এখানে আমার একটা বক্তব্য আছে, শতরূপ বলবে। আমার রাজনীতিবিদরা ডেফিনেটলি টার্গেট ফার্স্ট, সফট টার্গেট রাজনীতিবিদ, কিন্তু তাদের হাতে তো আমরা ছেড়ে দিয়েছি আমাদের জীবনটা, ডাক্তারদের মতোই। তো রাজনীতিবিদ যখন আমার জীবনটা শোধরানোর একটা পণ করেছেন, বা লেখা হয় না সোশ্যাল সার্ভিস, তো সেখানে রাজনীতিবিদদের কাছে এক্সপেকটেশনটা আমাদের একটু বেশি থাকে হয়তো। আরেকটা জিনিস আমার আছে, মনে হয় যে দুজনের কেউই ভুল বলছে। আমার সাথে জিজ্ঞেস করেন, কুণালদা যেটা বলছেন কথাটা এসেনশিয়ালি ভুল নয়। আমি প্রত্যেকের কথা মন দিয়ে শুনেছি, আশা করছি আমি আমার কথাটা বলতে পারবো। কুণালদার সাথে আমি এখানে সম্পূর্ণ একমত যে বিলকিস বানুর গর্ভবতী অবস্থায় তার পেট ছিঁড়ে, খালি তাকে ধর্ষণ করা নয়, গণধর্ষণ করা নয়, তার পেট ছিঁড়ে তার ভ্রূণকে ত্রিশূলে গেঁথে জয় শ্রীরাম বলে একদল লোক নেচেছিল। আমি ভেবেছিলাম কুণালদা এরপরে আমাদেরকে এই তথ্যটাও দেবেন, যেহেতু উনি পুরনো বিষয় নিয়ে আলোচনা করছিলেন। বিলকিস বানুকে ওইভাবে গণধর্ষণ করার পরে, তার সন্তানকে হত্যা করার পরে, তারপরে যখন গুজরাটে মোদি ভোটটা জিতলো, তখন পশ্চিমবাংলা থেকে অভিনন্দন জানিয়ে মোদিকে ফুলের বুকে কে পাঠিয়েছিল? 2 নম্বর কথা, যারা অরুদ্ধ আমার কথায় আপত্তি করলো, জানতে চাইলো যে আমরা তো এত বছর ছিলাম, তাহলে আমরা কেন করিনি? ভোটের আগেই না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাতৃষ্টিমা জেগেছে, আমাদের কেন জাগেনি? অপারেশন বর্গা সরকারে আসার পরেই চালু হয়েছিল, পরের ভোটের আগে চালু হয়নি। সরকারে আসার পরে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছিল ক্লাস 8 পর্যন্ত ফ্রি এডুকেশন, কয়েকদিনের মধ্যে হলো ক্লাস 10 পর্যন্ত, তার এক বছরের মধ্যে ক্লাস 12 পর্যন্ত পশ্চিমবাংলায় সরকারি স্কুলে ফ্রি এডুকেশন। 96 সালে বিধানসভার ভোট হয়েছিল, আপনাদের মনে আছে। পরের বিধানসভার ভোট ছিল 2001 সালে। স্কুল সার্ভিস কমিশনটা কিন্তু 2001-এর বিধানসভা ভোটের আগে ঘোষিত হয়নি, 97 সালে তৈরি হয়েছিল। কেন তৈরি হয়েছিল এ কথা সত্যি, সেই সময় মিডিয়াতেই সমালোচনা হতো। অনেক ক্ষেত্রে দেখা যেত তখন যেহেতু স্কুলের মাথায় যারা বসে আছেন পরিচালন সমিতি, তাদের মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে এবং পরিচালন সমিতির মাথায় মূলত বামপন্থী লোকজনেরাই রয়েছেন। অনেক ক্ষেত্রে চাকরি দেওয়ার ক্ষেত্রে বামপন্থী পরিবারের ছেলেমেয়েরা বাড়তি সুবিধা পাচ্ছে, সাহায্য পাচ্ছে, এটা সত্যি কথা। তাই স্কুলে চাকরি দেওয়ার ক্ষমতা যাতে ম্যানেজিং কমিটির হাতে না থাকে, তার জন্য স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়েছিল ভোটের পরে, পরের ভোটের আগে নয়। টিসিএস এ অরুদ্ধা যে তথ্যটা বললো, একসময় কর্পোরেটে চাকরি করতো, আমি বলতে পারবো না, আমার এটা জানা নেই। 15,000 আগে ছিল, এখন 52,000 কিনা, সে সংখ্যাটা এদিক ওদিক হতে পারে, ঠিকও হতে পারে, আমি সে তর্কে যাচ্ছি না। আচ্ছা, আমি বলছি আমার জানা নেই এটা, কিন্তু আমি এইটা জানি 52,000 হোক এখন কি 52 কোটি এমপ্লয়ি থাক, টিসিএসটা পশ্চিমবাংলায় এনেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, মানব মুখার্জি যখন আইটি মিনিস্টার। ইনফোসিস যেটা অরুদ্ধা বললো এক্সটেনশন হচ্ছে একটা, ঠিক, যদি কোনোদিন শওকত মোল্লার দয়া হয় তাহলে ওটার কাজটা কমপ্লিট হবে এবং তারপরে নিশ্চয়ই কিছু লোকজন ওখানে কাজ করবেন। কিন্তু ইনফোসিসের প্রথম ইউনিটটা পশ্চিমবাংলায় সেটা হয়েছে বাম সরকারের আমলে। পুরুলিয়ার কথা বললো, ইন্ডাস্ট্রিয়াল হাব যদি হয় খুব ভালো কথা,
কিন্তু পুরুলিয়াতে রঘুনাথপুরে ডিভিসিটা এসেছিল আমাদের সরকারের সময়, সেটা তৃণমূল আমলে তোলাবাজির জন্য তারা ঘোষণা করলো যে তোলাবাজির জন্য আমরা এখানে কাজ করতে পারছি না, ডিভিসি কে চলে যেতে হলো। এমএসএমই ঠিক কথা বলেছে অরূপদা, এমএসএমই তে পশ্চিমবাংলা আজকে 1 নম্বরে, পশ্চিমবাংলা এমএসএমই তে, এটাও কুণালদা নিশ্চয়ই অস্বীকার করবেন না, বামফ্রন্ট সরকারের সময় থেকেই এমএসএমই তে পশ্চিমবাংলা 1 নম্বরে। তন্তুজ তন্তুশ্রী, কুণালদা বললেন বিশ্ব বাংলার কথা, ঠিক কথা। তন্তুজ তন্তুশ্রীর মাধ্যমে তাঁতের কাজ যে মহিলারা করেন বা যারা পুরুষ তাঁত শিল্পীরাও কাজ করেন, তাদের কাজকে খালি বিক্রি করা নয়, তাদের কাছ থেকে টাকা দিয়ে তাদের প্রোডাকশনটাকে কেনা নয়, তন্তুজ তন্তুশ্রীর মাধ্যমে যে প্রোডাক্ট বিক্রি হবে তার প্রফিটের ওপর একটা অংশ তারা পাবেন, সেই তাঁতিরা পাবেন। এই ব্যবস্থা কিন্তু বামফ্রন্ট সরকারের সময় হয়েছিল। যতীন চক্রবর্তীর কথা কুণালদা বললেন, ঠিক কথা। যতীন চক্রবর্তী বামফ্রন্ট সরকারেরই একজন মন্ত্রী ছিলেন, তিনি জ্যোতি বসুর ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, ঠিক কথা। কুণাল ঘোষ তৃণমূলেরই এমপি ছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে যান কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে যান, ওখানে 7,000 টাকা রাখা আছে। কিন্তু আজকে যতীন চক্রবর্তীও ঠিক বলে থাকতে পারেন, ভুল বলে থাকতে পারেন, কুণালদাও সেদিন ঠিক বলে থাকতে পারেন, ভুল বলে থাকতে পারেন। আলটিমেটলি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসেও কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে দুর্নীতির জন্য একজনকে জেলে ঢোকাতে পারেননি। এবার কেউ এখানে বলতে পারেন যে দিদি খুব দয়া করেছেন, দয়া করাটাই যদি ওনার উদ্দেশ্য হতো তাহলে সরকারে আসার পরে সাঁইবাড়ি থেকে শুরু করে, ধানতলা থেকে শুরু করে, বানতলা থেকে শুরু করে, মরিচঝাপি থেকে শুরু করে, বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি থেকে শুরু করে এতগুলো কমিশন তো বানাতেন না। দয়া করার জন্য, ব্যর্থ হওয়ার জন্য তো কমিশন বানাননি উনি। সুতরাং ইচ্ছে ছিল, পারেননি। আমার শেষ কথা, ময়নাগুড়িতে তৃণমূলের বোধহয় টাউন প্রেসিডেন্ট না কিছু, তার নাম হচ্ছে বিশ্বজিৎ সেন। যেদিন আপনারা যুবসাথীরা ঘোষণা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঘোষণা করলেন, বোধহয় ফর্ম ফিল আপের ডেট ছিল, তার কদিন আগে উনি তার পার্টি অফিসে দাঁড়িয়ে কর্মীদেরকে বলছেন যে ছেলেমেয়েরা তো আজকাল গুটকাও খায়, মাসে তো 1,000-1,200 টাকা গুটকা খেতে খরচা হয়ে যায়, পুড়িয়া খেতে খরচা হয়ে যায়। তো আমাদেরকে গিয়ে বলতে হবে অন্ততপক্ষে দিদি তোমার গুটকা খাওয়ার, পুড়িয়া খাওয়ার ব্যবস্থাটা করে দিল। TV9-এর খবর থেকে জানলাম। আমি বলছি, এটা আমি বলছি না যেটা তৃণমূল কংগ্রেসের মানে দলীয় সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো গুটকা খাওয়ার জন্য, পুড়িয়া খাওয়ার জন্য টাকাটা দিচ্ছেন না, হতে পারে। কিন্তু আমি বলছি, একদিকে আমাদের বিশ্বজিৎ সেন আছেন, তৃণমূলের আজকের নেতা, যিনি ওনার দল ভোটে জিতেছে, তিনি মনে করেন যুব সমাজের হাতে ভালো করে গুটকা খাওয়ার, পুড়িয়া খাওয়ার ব্যবস্থা করে দেওয়া উচিত। আর পরাজিত দলের নেতা ছিলেন নিরুপম সেন, যিনি চেয়েছিলেন যুব সমাজের হাতে চাকরির এমপ্লয়মেন্ট লেটারটা তুলে দেওয়া। এই প্রসঙ্গটা শেষ করে তুমি আবার ফ্রেশ দাদা শুরু করো। তখন আমি একটা কথা বলি যে হ্যাঁ, নিশ্চয়ই সবার কথা যখন ধরা হচ্ছে তাহলে ওটাও ধরা হোক যে বুদ্ধদেব ভট্টাচার্য ইস্তফা দিয়ে বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় থাকতে চাই না, এবং তারপর সেই মন্ত্রিসভাতেই তিনি পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসেন। 2, পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন কিছু এইসব, ও যেটা বলছে ঠিকই তো বলেছে, মানে শতরূপ কেউ খারাপ কথা বলেছে বা কেউ বলেছে, তো বলেছে খুব খারাপ কথা বলেছে, কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম অসামাজিক কাজ, দুষ্কৃতি এবং জঙ্গি, রাইটার্স থেকে ঢিল ছোঁড়া দূরত্বে, লালবাজারে দূরে রশিদ খানের বাড়ির বিস্ফোরণ, 100-র বেশি মানুষ হতাহত হয়েছিল, সিপিএম নেতারা জড়িত, লক্ষ্মীদেরকে সাসপেন্ড করে দেওয়া হয় তৎকালীন গভর্নমেন্টের মুখ্য সচিব। মানুষ ভুলে যাবে এগুলো? একের পর এক গণহত্যা, বানতলায় গণধর্ষণ, গণহত্যা, মরিচঝাপি থেকে শুরু করে নেতাই নানুর থেকে পর 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 হয়ে গেছে। সেগুলো কি মানুষ ভুলে যাবে? হয়েছে, এখন যারা আছেন তাদের বয়স কম। তৃণমূল কংগ্রেসে ক্ষমতায় এসে গেছে প্রায় 15 বছর হলো। ফলে এই যে পুরনো ঘটনাগুলো, সিপিএম ক্ষমতায় থাকলে কি কি কাণ্ড করে গেছে, তখন যদি এই ফেসবুক, টুইটার, ফোনের সঙ্গে ক্যামেরা থাকতো, তখন ওই 15 জন 17 জন আনন্দমার্গী সন্ন্যাসী আর 2 জন সন্ন্যাসিনীকে বিজন সেতুর উপর প্রকাশ্যে খুন করে জ্বালিয়ে দেয়া হচ্ছে, সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো কিন্তু মানুষ সেই ডকুমেন্টগুলো থেকে যেত। ফলে ওগুলো এমন একটা জমানায় হয়েছে, সেগুলোকে আপনি নিশ্চিতভাবে বর্ষিয়ান সাংবাদিকদের লেখায় পাবেন, সব কাগজের লাইব্রেরিতে পাবেন। কিন্তু এই ঘটনাগুলো এই সিপিএমই ঘটিয়ে গেছিল। আমরা চাই না এগুলো, এই তরজার কোনো শেষ নেই। না ঠিকই, আমি সেই কারণে কুণালদা বলছি, আমি আপনার একটা কথাকে অস্বীকার করছি না। আমি শঙ্কর একটা তোমায় জিজ্ঞেস করি, যেটা ধরো কুণালদাও বলেছেন বা শতরূপও বলেছেন, তোমাদেরও তার মানে যে যে অভিযোগগুলো তোমরা তুলছো তৃণমূল শাসনের বিরুদ্ধে, সেগুলো বলার নৈতিক অধিকার নেই, এটাই ওনাদের বক্তব্য। আজকে দুর্নীতির যে রূপ, একজন রাজনৈতিক কর্মী কার্যকর্তা হয়েও আমি এটা বলবো
যে তার জন্য মূলত এবং প্রধানত দায়ী হচ্ছে রাজনৈতিক নেতারা। রাজনৈতিক নেতাদের দুর্নীতির কারণেই অন্যান্য দুর্নীতি ক্রমবর্ধমান, এটা আমার মনে হয়। তার কারণ রাজনৈতিক নেতাদের সাথে সমাজের বড় অংশের মানুষ তাদের যোগাযোগ স্থাপনটা হয়। ফলে কুণালদার এই জায়গাটাও যেরকম ঠিক যে সাধারণভাবে বিপদগ্রস্ত মানুষের ভরসার জায়গা যেরকম রাজনৈতিক কর্মী নেতৃত্ব, ঠিক একইভাবে একজন আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত নেতা যখন মঞ্চে আলোক করে বসে থাকে, তখন মঞ্চের সামনে থাকা অল্প বয়সী ছেলেমেয়েরা ওই নেতাকে দেখে দুর্নীতিটা একটা সাধারণ ঘটনা এটা ভেবে নেয়, ফলে দুর্নীতি বাড়ে। দ্বিতীয়ত, এইখানটা 1 মিনিট শঙ্কর, আমি একটু অরূপের কাছে জানতে চাইবো, এইটা কিন্তু অত্যন্ত বড় একটা পার্ট, যে মুহূর্তে এই দুর্নীতি জিনিসটা নেতারা করেন, সেই মুহূর্তে দুর্নীতি জিনিসটা লিগালাইজড হয়ে যায় বা সহজাত হয়ে যায়, সাধারণ লোকের কাছে অনুপ্রেরণা হয়ে যায়। এটা শঙ্করের অভিযোগ, অস্বীকার করা যায় না। দেখুন, পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসর্ট অফ দ্য স্কাউন্ড্রেলস, কিন্তু সেটা তো সবসময় সত্যি হয় না। আসলে রাজনীতিবিদদের টার্গেট করা খুব সহজ, যেহেতু তারা পাবলিক লাইফে থাকেন অ্যান্ড দে আর অ্যান্সারেবল টু দ্য পিপল। মানুষের কাছে এই কুণালদা বলছিল রাত 1:30টার সময় সত্যি তো ফোন আসে, মানে লাইট পোস্টে আগুন লেগে গেছে, তার জন্য কি দুর্নীতি করার অধিকার জন্মে যায়? আমি বলিনি, আমি কেউ সেটা বলিনি। আমরা বলেছি রাজনীতিবিদরা খুব সহজ টার্গেট, যেখানে সমাজের, দেখুন রাজনীতিবিদরা তো এই সমাজের বাইরের প্রোডাক্ট নন, রাজনীতিবিদরা আসছে এই সমাজ থেকে। এই সমাজ যতটা দুর্নীতিগ্রস্ত, সেই একই প্রপোর্শনেটে রাজনীতিবিদরাও দুর্নীতিগ্রস্তই হবেন, কারণ আমার সমাজই এই রাজনীতিবিদদের চুজ করছে যে এরাই আমাদের নেতা হবে। আমি সমাজকে উপেক্ষা করে রাজনীতিবিদ আলাদা হতে পারে না। আমি শুধু শঙ্করের প্রশ্নের উত্তরে বলি, শঙ্কর বলছিল অর্থনীতির কথা, 52% রেভিনিউ মানে 48% সেন্ট্রালের উপর ডিপেন্ডেন্ট। আমি কিন্তু ওই টপিকসটা ছেড়ে দিয়েছি, ফলে আমার একটা দুটো কুণালদার কথা বলার ছিল। আমি সেটা আমি শেষ করি বলিনি মানে আমার সুযোগ আমি জানি, এমনিতেই এই প্যানেলে আমরা অবশ্যই পাবে। আচ্ছা, আমি দর্শকদের কাছে চেয়ে নিচ্ছি, এই প্যানেলে আমরা এমনি সংখ্যালঘু, এই প্যানেলটা পুরো ঘোষ ডমিনেটেড প্যানেল। কুণাল ঘোষ, শতরূপ ঘোষ, রুদ্রনীল ঘোষ, শঙ্কর ঘোষ, এবং রিজিও প্রায় হাফ ঘোষ আল। তো সেখানে আমি একমাত্র সংখ্যালঘু, তাই আমার বলার মাঝখানে যদি একটু না ডিস্টার্ব করো। শঙ্কর বলছিল রাজ্যের লোন 36%, শঙ্কর বাজেটটা দেখেছে, ও নিজে উপস্থিত ছিল। 36% রাজ্যের লোন। রাজ্যের লোন ক্যাপাসিটি অনুযায়ী রাজ্য ম্যাক্সিমাম 38% অব্দি লোন নিতে পারে। আর কেন্দ্রের লোনটা কত শঙ্কর? 56% তুলা জিডিপি। সারা ভারতবর্ষের 17 জন প্রধানমন্ত্রী মিলে যত লোন করতে পারেননি, একা নরেন্দ্র মোদী তার 300% বেশি লোন করেছেন। দ্বিতীয় কথা, আজকে যেদিনকে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার চলে গিয়েছিল, 20,000 কোটি টাকা রাজ্যের ওন রেভিনিউ ছিল। আজকে রাজ্যের ওন রেভিনিউ হয়েছে 1,21,000 কোটি টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে আর ইনফ্লেশনটা কত? হ্যাঁ, মানে সেদিনের 20,000 কোটির আজকের মার্কেট ভ্যালু কত? কোনটা আমি বলে সেদিন যেটা 20,000 কোটি, 2000 মনে করো 2011 সালে 20 টাকা দিয়ে তুমি যে জিনিস কিনতে, সেই জিনিস কিনতে আজকে কত টাকা লাগবে? ঠিক ঠিক, ওটাকে মাথায় রেখে, একদম মাথায় রেখে আরেকটা জিনিস সেটাও শুনতে হবে যে 2011 পর্যন্ত না আমরা শুনতাম রাজ্যে একজন দারুণ অর্থনীতিবিদ, দারুণ অর্থমন্ত্রী, তিনি প্রতি বছর ঘাটতি শূন্য বাজেট পেশ করতেন। ঘাটতি শূন্য মানে যে বাজেটে কোনো ঘাটতি নেই, অর্থাৎ কোনো দেনা নেই। সেই সরকারটা যখন চলে গেল, ভুল বলছো, ঘাটতি বাজেট, অরূপদা ভুল হচ্ছে, ঘাটতি বাজেট প্লেস করতে, মাথার উপর 1,92,000 কোটি টাকা দেনা চাপিয়ে চলে গেলেন যারা। একটা জিনিস বুঝতে হবে, এই যে আজকে ধরুন আমি একটা কোম্পানিতে চাকরি করি, আমার বাবা ধরুন একটা কোম্পানিতে চাকরি করতো, বাবা 10,000 টাকা মায়না পেত, বাবা 2,000 টাকা লোন করেছিল। আজকে তার ছেলে কর্পোরেটে চাকরি করে, মাসে 1.5 লক্ষ টাকা মায়না পায়, ছেলের লোন 20,000 টাকা। আপনার শুনে মনে হবে 2,000 টাকা লোন ছিল, সে 20,000 টাকা লোন করেছে, কিন্তু তার 10,000 টাকার ইনকামটা ঠিক ওই একইভাবে, তার ইনকামটা বেড়ে 1.5 লক্ষ টাকা হয়েছে। একইভাবে রাজ্যের ইনকাম যদি বাড়ে, রাজ্যের লোন করার ক্যাপাসিটিও বাড়ে। আর আমি বিজেপিকে আক্রমণ করলে সিপিএম এর কেন এখনো যে ডিফেন্স মেকানিজম অটোমেটিক্যালি কাজ করে, সেটা থেকেই বুঝতে অসুবিধা না। ভোট ট্রান্সফারটা কিভাবে 2011 কি বিজেপি সরকার ছিল না? এই জায়গাটা আমি 2011
2011 অর্থনীতির অবস্থা নিয়ে বললে বিজেপি আক্রমণ কেন হবে? একটু আগে কথা প্রসঙ্গে বলছিল ইনফোসিস নাকি বাম আমলে, ইনফোসিস বাম আমলে কতজন চাকরি করতে একটু বলে দিন, তাহলে সেই লজিক অনুযায়ী ভূমি সংস্কার আইনটা বিধানচন্দ্র রায়ের ক্যাবিনেট পাস অস্বীকার করেছিল, করেছে? লাস্ট অ্যামেন্ডমেন্টটা সিদ্ধার্থ রায় করেছিল, তার মানে সেটার সেটা কি কৃতিত্ব অস্বীকার ভূমি করেছি? সংস্কার আর অপারেশন বর্গার কৃতিত্বটা তাদের। সেটা কি অস্বীকার তাহলে CPM করেছি? স্বীকার করুক, যদি আজকে ইনফোসিসের কৃতিত্ব বুদ্ধবাবুর হয়, মমতা ব্যানার্জির সময় 12,000 কর্মসংস্থান হচ্ছে, তাহলে ভূমি সংস্কার আর অমিতাভ অপারেশন সুধা, বর্গার দেখুন, কৃতিত্বটা আমাদের দলটা এবার অমিতাভ সুধা, ওরা এমনিও দুবার, দুজন আছে, দু-তিনবার- না এক সেকেন্ড, ওরা দুজন আরে আছে, এক সেকেন্ড করে দীর্ঘক্ষণ তো বলেছে, সব সেকেন্ড এটা চলে ফেয়ার যাবে। হবে না, আমার 10 সেকেন্ডেরও কম লাগবে। এটা যেটা অরূপদা বললো, এটা বিধানচন্দ্র রায়েরও ব্যাপার না, ভারতে প্রথম ভূমি সংস্কার করেছিলেন কাশ্মীরে শেখ আব্দুল্লাহ, কেউ সেটা অস্বীকার করছে না। আমি শোনো, আমি জাস্ট একটা কথা বলছি, এক সেন্টেন্স, আর বেশি বলবো না। কুণালদা খুব ভালো করে জানেন, বানতলা থেকে রশিদ খান প্রত্যেক অপরাধী সারা জীবন জেলে থেকেছে। 2, আনন্দমার্গী খুনের অন্যতম প্রধান অভিযুক্ত কসবায় সিপিএম এর তখন কাউন্সিলর ছিল বাবলু চক্রবর্তী, তিনি আজকের তারিখে তৃণমূলের নেতা কসবায়। 3, আমি যতীন চক্রবর্তী থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে সবার কথা মেনে নেব, যদি কুণালদার কথার দায়িত্ব নেন যে মমতা ব্যানার্জির বাড়িতে 10,000 টাকা রাখা আছে। কুণালদা আপনি একটা মেনে নিন, আমি 100টা মেনে নেব। আমি এবার- একদম এক মিনিট এই নিয়ে কোনো চাপ নেই। আপনি মেনে নিন, মমতা ব্যানার্জির বাড়িতে 10,000 টাকা আছে তো? আলোচনার মধ্যে নিয়েছে আছে 10,000 টাকা। তৃণমূল কংগ্রেস আপনি সরকার একটা মেনে হিসাবে নিন, আমি তার সব মেনে নেব। ব্যর্থতাকে আড়াল করা হচ্ছে না। আমি 2-3টা কথা বলে নি। আরে বললো একটা ছোট উত্তর আমাদের দে- একটা ও উত্তর বললো- দে। আপনি খালি উত্তর দেবেন, আমি উত্তর দিতে পারবো না। আরে দেখি, এমনি এটা আপনারা আছেন দুজন, এটা হচ্ছে আমি একা জোটের- আছি। জোটের আরে শরীরের তুমি- নিজস্ব আলোচনা। তোমার দল শূন্য, তুমি একা আছো, আর এটাই thank তোমার you, বাড়তি। তাহলে তোমার জায়গায় তাহলে তো SUCI বিধানসভায় থাকা বলার উচিত জায়গা ছিল। নেই, তখন তো বাইরে বলতে দিন। শূন্য বলে বিধানসভায় বলতে আরে পারছি না, এসে- বাইরে বলতে দিন। SUCI আরে মানুষ থাকা- তো রাজ্যের নাগরিক তো, আরে কি মুশকিল? রাজ্যের নাগরিক, তাহলে বাইরে কথা বলতে SUCI দিন নেই অন্তত কেন? পক্ষে। SUCI বারণ রাখা বারণ উচিত। করেছে SUCI কে আসতে। আচ্ছা, আমরা- শেষ করতে দাও, আমি শেষ বারণ করতে করেছি। দাও, এক মিনিট। তাহলে আপনারা আছেন দুজন, তাহলে আমাদের সময় কম, এই ওদিকে তাকিয়ে বলুন। এইভাবে টেনে লাভ নেই। দেখো- আমি একটু শঙ্কর আচ্ছা, কুণালদা, বিশ্বের বৃহত্তম পার্টিকে তো একটু সুযোগ দিতেই না হবে। না, বৃহত্তম কিন্তু তাদের যে ক্ষুদ্রতম দুজনে এটা সব মানুষের পরে যোগ অধিকার দিয়েছে, আছে। ওরা বৃহৎ, ওরা পুরনো না। আচ্ছা ঠিক আছে, সেই নিয়ে আরেকটা বিতর্ক সভা আয়োজন করা যাবে। আমি কুণালদাকে প্রথম বলবো, গুজরাট হোক, মণিপুর একটু হোক, ছোট করে, হ্যাঁ, শঙ্কর। ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো অন্যায় তাকে জাস্টিফাই করা নিশ্চিতভাবে একজন বিবেকবান মানুষের পক্ষে সম্ভব নয়। আমি কুণালদা অত্যন্ত খুশি হতাম যদি আপনি বলতেন যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে, তখন পুলিশ কি করে নিশ্চুপ হয়ে বসেছিলেন এবং রাজ্যের মাননীয় নিন্দা মুখ্যমন্ত্রী করেছে। তার এই ঘটনার পরে বাইরের লোককে দোষারোপ করেছিলেন। পরবর্তীকালে যারা ধরা পড়েছিলেন, খুনিরা যে প্রতিবেশী ছিল এবং কোন ধর্মের ছিল আপনি জানেন। ফলে ওই একটা কথা চলে আসছে, ঘটনা যত দূরে প্রতিবাদ তত জোরে। ফলে গুজরাট, মণিপুর নিয়ে আপনারা প্রতিবাদ করেন, আমরা কিন্তু করিনি, পশ্চিমবঙ্গের তুমি করেছিলে। মাটিতে আরে আপনারা যে কাজ করছেন, কুতুবুদ্দিন আনসারীকে তুমি যেভাবে এনেছিলে, ধর্মের তুমি নামে DIFI থেকে শুধু এনেছিলে রাজনীতি কুতুবুদ্দিন করা নয়, আনসারীকে। হিন্দুদের প্রতিবাদটা আজকে তোমরা এই করেছিলে, পশ্চিমবঙ্গে গুজরাট দাঙ্গা। তাদের অস্তিত্ব আমাদের আগে- সংকটে তৃণমূল আমাদের আগে কংগ্রেসের শঙ্কর কারণে। ঘোষ প্রতিবাদ শঙ্করদা একটা কথা জিজ্ঞেস করবো, শঙ্করদা এই জায়গাটা শঙ্করদা একটা কথা জিজ্ঞেস করবো। এক মিনিট, শঙ্কর, এক মিনিট। আমি একটা জিনিস দেখছি, দাঁড়াও। একটা শব্দ। তোমাদের সবাই পারস্পরিক বিভিন্ন জোট ঠোট যোগাযোগ, বিভিন্ন কিছু কাকে বললে কার গায়ে লাগে, এটা একটা মোটামুটি দেখলাম। কিন্তু কংগ্রেসকে নিয়ে কেউ কিচ্ছু বলছে না। কিন্তু আমার ধারণা আমার এক রিজু সেকেন্ড, রিজুদা, রিজুর একটু তোমার কাছ বক্তব্য থেকে আমি এক থাকতে পারে। সেকেন্ড সময় চাই। আমার মনে কুণালদা, হয় এক মিনিট। একটা লাস্ট একটা জাস্ট কুণালদা, একটা জিনিস শুধু আপনি বলবেন। এই যে আমাদের এখানে কত 1.5 কোটি, আমাদের বাইরে 22 লক্ষ বললেন, আমার একটা সাধারণ হিসেব আছে যে গুজরাটে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে 5 লাখেরও বেশি মানুষ কাজ করছে। যে গুজরাট আপনাদের ভয়ঙ্কর অ্যালার্জি, সেই গুজরাটের 5,000 জন এই পশ্চিমবঙ্গে কাজ করছে কিনা তার একটা তালিকা আপনি প্রকাশ করে দিন। আপনি তাহলে আমি 5,000 বিশ্বাস করে নেব আগে 5,000 যে জনকেই পশ্চিমবঙ্গ ফিরিয়ে নিয়ে থেকে যান। বাইরে মানুষ যাচ্ছে না, বাইরের থেকে পশ্চিমবঙ্গে মানুষ আসছে। আরে শোনেন, হ্যাঁ, যারা গেছেন যুগ যুগ ধরে এসব যায়, এটা নিয়ে আপনি এটা যুগ যুগ ধরে এবার যাচ্ছে। হ্যাঁ, তো আমি শঙ্করদা একটা একটা কথা কথা তোমায় জিজ্ঞেস করি, বলি। শঙ্করদা অমিতাভ এক সেকেন্ড, শঙ্করদাকে একটা কথা জিজ্ঞেস করছি, তোমার এই কথাটার সাথে সহমত হতে অসুবিধা নেই যে ঘটনা যত দূরে প্রতিবাদ তত জোরে, কেন কাছের ঘটনায় প্রতিবাদ হবে না? তো দাদা, বাংলাদেশের হিন্দু, পাকিস্তানের হিন্দু, জাপানের হিন্দু, তার আগে একটু মণিপুরের হিন্দুদেরকে নিয়ে একটু প্রতিবাদ করো না। ওটা বেরোবে না। সব ক্ষেত্রেই সমভাবে প্রতিবাদ হয়েছে, সিলেবাসে নেই। কেউ শুনতে পেয়েছে। মণিপুরের হিন্দু গান ধরে ওঠবোস করবো, ওটা সিলেবাসে নেই। মণিপুরের হিন্দু নিয়ে এই ওটা সব সিলেবাসে নেই, ওঠবোস করবো। মণিপুরের হিন্দু নিয়ে প্রতিবাদ করতে পারে না, ক্যামেরার সামনে কান ধরে ওঠবোস করবো। বাংলাদেশে কান ধরে ওঠবোস করবো বলছি তো। দেখো না, মণিপুরের হিন্দুরা এক
মিনিট শঙ্কর শতরূপ মণিপুর নিয়ে প্রচার আমরা- করেন। হিন্দু হিন্দু দেশের না। প্রধানমন্ত্রী, আন্দোলন দেশের বস্কর বসে স্বরাষ্ট্রমন্ত্রী, দেখাতে পেরেছে এর আগে মণিপুর কি হিন্দু নিয়ে হয়েছিল? কথা বলেছে। উত্তর-পূর্ব ভারতের কি অবস্থা ছিল? আমাদের সময় একদম শেষ। শঙ্কর না আমার একটাই প্রশ্ন, রিজু হাসছো মজা পাচ্ছ সবই ভালো, কিন্তু মানে কোথাও আগামী গিয়ে দিনে কুণাল দাকে তোমাকে আমরা অভিনেতা মোটামুটি হিসেবেই দেখবো, ওই কাব্যে রাজনীতিবিদ উপক্ষিত বলে মনে হচ্ছে আর কি। দুটো কারণে, একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা না একটু ওয়াটার বিউটারিতে বেশি ব্যস্ত হয়ে পড়েছি আজকের দিনের পলিটিক্সে। মানে পলিটিক্যাল এথিক্স, পলিটিক্যাল স্যাংটিটি এই জিনিসগুলোর বড় অভাব হয়ে পড়েছে। তো কারণ আমি যে দলকে রিপ্রেজেন্ট করি, আমাদের দলে দুর্নীতি হয়েছে, সুরেশ কালমাডিও জেলে গেছে, তাহলে নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। পশ্চিমবঙ্গে আমাদের দুর্বল অবস্থা, সেটা নিয়েও আমাদের আমি বলবো না যে আমার দারুণ জায়গায় আছি আমরা। পয়েন্টটা হচ্ছে পলিটিক্যাল ওয়াটার বিউটারিটাকে বন্ধ করা উচিত। আমার মনে হয় আমি যে ঘরানা, যে রাজনৈতিক ঘরানাটাতে বিলং করি, সেই রাজনৈতিক ঘরানা আমাকে কিছু শিক্ষা দিয়েছে। আমি সেই শিক্ষাগুলোকে নিয়ে বেঁচে থাকতে চাই। তাতে যদি আমি মাইনরিটি হয়ে থাকি তাহলে আই উড বি আ প্রাউড মাইনরিটি অন দ্যাট। সেই ঘরানাটা কি? সেই ঘরানাটা হচ্ছে পার্লামেন্টে 1954 সালে মুন্দ্রা বলে একজন এলআইসি দুর্নীতি করেছিল। এলআইসি কোম্পানিতে 1 কোটি না 1.5 কোটি টাকা তৎকালীন একটা ইনভেস্টমেন্ট হয়েছিল, এবং নেহেরু সরকারকে, তখন তো সবে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু কংগ্রেসের সেই দুর্নীতি, সরকারের সেই দুর্নীতি নিয়ে প্রতিবাদ কে করলেন পার্লামেন্টে দাঁড়িয়ে? যে লোকটি প্রতিবাদ করেছিলেন তার নাম ফিরোজ গান্ধী, সেই জওহরলালের নিজের জামাই। সে উঠে দাঁড়িয়ে আঙুল তুলে জওহরলাল নেহরুকে বলেছিল যে তোমার সরকার, যে সরকারে আমি একজন মন্ত্রী, সেই সরকার দুর্নীতি করেছে, এই মুন্দ্রার দুর্নীতি নিয়ে আলাদা করে তদন্ত হবে। তা আমি সেই ঘরানার লোক আর কি, ফলে আমি এই মাইনরিটি হয়ে থাকতে ভালোবাসি। মানে সেই জন্য এখন আপাতত তোমরা কোনো প্রতিবাদের মধ্যে যাচ্ছ না, বা বাকবিতণ্ডায় না গিয়ে বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়াতে হয়তো পছন্দ করছো। আমি ঠিক বাউন্ডারি লাইনের বাইরে নয়, ফেন্স সিটার বলা উচিত নয়। মেন ব্যাপারটা হচ্ছে যে whether Bengal deserves Congress, that is the real question. সেটা তো জনগণ বলবেন, এটাতে বলার কিছু নেই। রুদ্রনীল অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে। প্রকৃত কংগ্রেসই একদম বেঙ্গল ডিজার্ভ শেষ করে ফেলেছে। দিকটায়, রুদ্রনীল চুপ করে না, অসহায় ভাবে চুপ করে। অসহায় ভাবে রয়েছে। মানে সত্যি কার সাথে একমত আমরা বুঝতে পারছি না রুদ্রনীল। না সবাই আমাদের কাছে নেতারা সব সময় বিভিন্ন রকম ভাবে অভিনয় করেন, আমরা জানি। রুদ্র, আমি প্রথমে জাস্ট দুটো ছোট কথা বলি শেষ করে। এখানে ওই সেকুলারিজমের যারা পাঠ পড়াচ্ছিল, আমি সবাইকেই শুধু একটাই কথা বলবো, যে সেটা হচ্ছে দয়া করে সবকটা ধর্মকে একই রকম ভাবে তাহলে সম্মান করতে শিখুন। যারা পাঠ শেখাচ্ছেন, মণিপুরে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, অত্যাচারিত হবার দায়টা হিন্দুদের নয়। আর যদি হিন্দু হয়ে আপনি হিন্দুদের কথা যদি না বলেন, তাহলে আপনি ভণ্ড সেকুলার। সেকুলার একদম এই কথা একদম বলে না। তো মণিপুরের হিন্দুদের জন্য তো কথা বলতে বলা হচ্ছে। একদম বলে না। মণিপুরের হিন্দুদের জন্য কথা বলো। আপনি দাদা, আপনি বলছি তো আমরা। দাদা, আপনি দাদা কুণাল দা, আপনি যে কোনো- বাংলাদেশের পর আরে আমরাও আপনি মিছিল খালি করেছি। অন্য জায়গায় পালিয়ে যান কেন? এই জায়গায় থাকুন না। হরগোবিন্দ এখানেও দাস আছে। চন্দ্র পার্টির নাম দাসকে ভারতীয় নিয়ে জনতা কথা পার্টি। হলো। নিন্দা তখন করা তুমি হয়েছে। ভারত ছেড়ে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে নিন্দা কথা বলতে করা হবে। হয়েছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে নিন্দা নিয়ে করা যখন হয়েছে। কথা হলো, তাহলে চুপ করে থাকছেন কেন? প্রত্যেকটা কে মুখে চুপ করে কথা- থাকছে? আরে কথা আমরা বলুন না। কোনো কোথাও যে কোনো এটা অশান্তি, অন্যায় খুন, হয়েছে। জখম, আবার আমরা বললাম এগুলোর বিরুদ্ধে। যে আপনাদের না মুশকিলে হয়ে যাচ্ছে যে এই 30% আমাদের সংখ্যালঘু ভোটটাকে কে নেবে? আগের মালিকানা সিপিএম ছিল, এইবার কি তৃণমূল নেবে? এই করতে করতে কি এটা একটুখানি বন্ধ করলে বোধ হয় ভালো হয়। এই আর শেষে মুসলমান নিয়ে যত আমি তোমরা এগুলো করবে না, অভিনেতা, সমাজে তত বেশি মানে বিষটা ছড়াবে। হ্যাঁ, আমি বললাম যে একটু সবার হয়ে তাহলে বললে ভালো হয়। আর শেষ জায়গা হচ্ছে এই মুহূর্তে বাংলা সিনেমায় বিপ্লব যখন হচ্ছে, যখনই আলোচনা চলছে, জেনে রেখে দিন বছরে 100 থেকে 120টা সিনেমা হতো। টলিগঞ্জের তালিবানি শাসনে সিনেমার সংখ্যা 30 থেকে 35টা। যখন আমরা আলোচনা করছি তখন দুটো বিখ্যাত সিনেমা হল তা বন্ধ হয়ে গেছে। 70% উপর কাজ চলে গেছে কিছু চাপিয়ে দেওয়া নিয়মে। আমি নিজে বিশ্বাস করি
কুণাল ঘোষ এবং অরূপ চক্রবর্তী, যাদের ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি এই ইন্ডাস্ট্রির ওপরে ভালোবাসা আছে, তারা মুখ ফুটে সত্যি কথা বলতে পারছেন না। আমি চাই আমাদের মতো কিছু লোক যাদের কাজ দেবার ক্ষেত্রে পায়ে শেকল পরিয়ে দেওয়া হয়েছে কারণ বিরোধী রাজনীতি করি বলে, এই নোংরামিটা বন্ধ হোক। এটাও বড় দুর্নীতি। আমি তাহলে চারদিকে আমাদের সময় একদম শেষ। আমি খালি একটা সেন্টেন্স বলছি, আমি ভাই এই জিনিস জীবনে দেখিনি, একটা পার্টির নাম ভারতীয় জনতা পার্টি, আর তারা বলে ভারত নিয়ে আলোচনা করবো না, খালি বাংলাদেশ আর পাকিস্তান নিয়ে আলোচনা করবো। আরে ভাই, এই উদাহরণ তো পরিষ্কার তোমাদের শিখতে হবে। এই আলোচনা তোমার ভাই ভারতের হিন্দু আরে রুদ্র রুদ্র বিদেশ ছাড়া তো অন্য কথা বলতেই চাও। রুদ্র, এক মিনিট। এবার আমাদের আমরা সবাই চাই বাংলা ছবি খুব ভালোভাবে চলুক, তার সমস্ত রকম পরিকাঠামোগত ব্যবস্থা হচ্ছে, কিন্তু আমাদের নিজেদেরও দায়িত্ব রয়েছে দর্শক এবং আমরা যারা এদিকে তৈরির জন্য মানে বাংলা সিনেমার আমরা বাংলা সিনেমার রিভাইভালের কথা কুণালদা বাংলা সিনেমা হলে গিয়ে ঢুকে 30টা লোক দেখছে, গুণগত মান থেকেও তো একটু বাড়াতে হবে। আমরা সেটাকেও যদি সবাই না চেষ্টা করি, শুধু সিস্টেমকে দোষ দিয়ে লাভ নেই। আলোচনাটা অমৃতাংশু সিনেমার দিকে চলে গেছে এবং আমাদের সিনেমাতেও ভাতা লাগবে, আমাদের মনে হচ্ছে সিনেমাতেও